আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে এনসিসি পিএম র্যালিতে ভাষণ দেবেন। ভারত ও ফ্রান্স সুস্থায়ী ভারসাম্যযুক্ত শান্তিপূর্ণ বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে সংস্কারযুক্ত কার্যকর বহুপাক্ষিকতার বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র প্যালেস্তিনীয় শরণার্থীদের জন্য রাষ্ট্রসংঘের সংস্থা UNRWA-কে অর্থ বরাদ্দ সাময়িকভাবে বন্ধ রাখার কথা ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত মহিলাদের FIH 5S হকি বিশ্বকাপের ফাইনালে উঠেছে। হায়দ্রাবাদের প্রথম টেস্টের তৃতীয় দিনে ভারত আজ 7 উইকেটে 421 রান হাতে নিয়ে অসমাপ্ত প্রথম ইনিংসের খেলা শুরু করবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে এনসিসি পিএম র্যালিতে ভাষণ দেবেন। দেশে তরুণ প্রজন্ম অর্থাৎ অমৃত পেরির ক্ষমতায়ন এবং অবদানকে স্বীকৃতি জানিয়ে অমৃতকাল কি এনসিসির মূল ভাবনায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 24টি বিদেশি রাষ্ট্রের 2000-এর বেশি এনসিসি ক্যাডেট এবছর র্যালিতে অংশ নেবেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে দেশের ভাইব্রান্ট ভিলেজের 400-র বেশি সরপঞ্চ এবং বিভিন্ন অংশে স্বনির্ভর গোষ্ঠীর শতাধিক মহিলা উপস্থিত থাকবেন। যথাযথ উৎসাহ উদ্দীপনায় সারা দেশে গতকাল 75তম সাধারণতন্ত্র দিবস উদযাপন করা হয়। মূল অনুষ্ঠানটি হয় নতুন দিল্লির কর্তব্য পথে। নেতৃত্ব দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 21 বার তোপধ্বনির মধ্যে দিয়ে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উন্মোচন করে তিনি কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত। এবছর সাধারণতন্ত্র দিবসের মূল ভাবনা ছিল নারী শক্তি। অন্যদিকে কুচকাওয়াজ উপস্থাপন করা হয় বিকশিত ভারত এবং ভারত গণতন্ত্রের মাতৃভূমি, এই দুই ভাবনার উপর ভিত্তি করে। প্রায় 2 ঘণ্টা চলা কুচকাওয়াজে ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা হয়। 75তম সাধারণতন্ত্র দিবসের সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর বাসভবনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন। এবছর সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি ফ্রান্সের রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রঁ সেখানে উপস্থিত ছিলেন। যোগ দেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, দেশের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। রাজনাথ সিং, ডক্টর S জয়শঙ্কর, অনুরাগ সিং ঠাকুর, স্মৃতি ইরানি, ডক্টর মনসুখ মান্ডভিয়া, ধর্মেন্দ্র প্রধান ছাড়াও অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীবর্গ সেখানে আমন্ত্রিত ছিলেন। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সস্ত্রীক উপস্থিত হন ওই অনুষ্ঠানে। রাষ্ট্রপতি ভবনের খোলা বাগানে দু দেশের রাষ্ট্রপতি অতিথিবৃন্দের সঙ্গে কথা বলেন। এবছর ফ্রান্সের 4 নাগরিককে সর্বোচ্চ সম্মান পদ্মশ্রী পুরস্কার প্রদান করা হচ্ছে। এরা হলেন শার্লট শোপিন, কিরণ ভিয়াস, পিয়ের সিলভাইন ফিলিওজাট এবং ফ্রেড নেগ্রিট। এদের মধ্যে শতায়ু যোগ শিক্ষক শার্লট এবং কিরণকে যোগাভ্যাসের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই সম্মানে ভূষিত করা হচ্ছে। পিয়ের সিলভাইন ফিলিওজাট ফ্রান্সের এক বিশিষ্ট সংস্কৃত পণ্ডিত এবং অধ্যাপক। ফ্রেড নেগ্রিট শিক্ষাক্ষেত্রে তাঁর কৃতিত্বের স্বীকৃতিতে এই সম্মান পেতে চলেছেন। এই সিদ্ধান্তের ফলে ভারত ও ফ্রান্সের মধ্যে মৈত্রীর সম্পর্ক আরও সুদৃঢ় হলে বলে মনে করা হচ্ছে। এদিকে বাংলাদেশের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকেও পদ্মশ্রী সম্মান প্রদান করা হচ্ছে। ভারত ও ফ্রান্স সুস্থায়ী ভারসাম্যযুক্ত শান্তিপূর্ণ বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে সংস্কারযুক্ত কার্যকর বহুপাক্ষিকতার বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। নতুন দিল্লিতে ভারত ফ্রান্স যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসির রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রঁ রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে অবিলম্বে সংস্কারের ওপর গুরুত্ব আরোপ করেন। তারা রাষ্ট্রসংঘে আন্তঃসরকারি পর্যায়ে আলাপ আলোচনা অবিলম্বে শুরু করারও আহ্বান জানিয়েছেন। ফ্রান্স রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতিও তাদের সমর্থনের কথা পুনরায় জানায়। উভয় নেতা গত বছর 7ই অক্টোবর ইসরায়েলে জঙ্গি হামলা তীব্র নিন্দা করে সেদেশের জনগণের প্রতি সহমর্মিতা ব্যক্ত করেছেন। গাজায় ক্ষতিগ্রস্ত জনগণের সাহায্যার্থে আন্তর্জাতিক মানবাধিকার আইনকে যথাযথ মর্যাদা দানের প্রয়োজনীয়তার উপরও তারা জোর দিয়েছেন। উভয় নেতা অবিলম্বে সমস্ত পণবন্দীকে নিঃশর্ত মুক্তি দেওয়ারও আহ্বান জানান। ওই সংঘাতের আঁচ ওই অঞ্চল, বিশেষ করে লোহিত সাগর এলাকাতেও ছড়িয়ে পড়ার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করে শ্রী মোদী ও রাষ্ট্রপতি ম্যাক্রঁ জানান, আন্তর্জাতিক সমুদ্র আইনকে মর্যাদা দিয়ে লোহিত সাগর এলাকায় অবাধে চলাচলের প্রয়োজনীয়তা রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি দুদেশের কৌশলগত অংশীদারিত্বের ওপর পুনরায় জোর দিয়ে বলেছেন, এর মধ্যে দুটি রাষ্ট্রের সমৃদ্ধি এবং অর্থনীতি শক্তিশালী করার ক্ষেত্র প্রস্তুত করে তোলা সম্ভব। জলবায়ু পরিবর্তন, জৈব বৈচিত্র্য ও দূষণ সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ওপর দুই দেশ তাদের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছে।
মার্কিন যুক্তরাষ্ট্র প্যালেস্তিনীয় শরণার্থীদের জন্য রাষ্ট্রসংঘের সংস্থা UNRWA-কে অর্থ বরাদ্দ সাময়িকভাবে বন্ধ রাখার কথা ঘোষণা করেছে। দক্ষিণ ইসরায়েলে গত 7 অক্টোবর হামাস জঙ্গিদের আক্রমণের ঘটনায় UNRWA-এর কর্মীদের জড়িত থাকার অভিযোগের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ। UNRWA-এর প্রধান ফিলিপ লাজারিন বলেছেন, ওই আক্রমণে জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতে বেশ কিছু কর্মীর সঙ্গে তারা চুক্তি বাতিল করেছে, তাদের বিরুদ্ধে তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন বিদেশ দপ্তর জানিয়েছে, মোট 12 জন কর্মীর বিরুদ্ধে তারা অভিযোগ পেয়েছে। উল্লেখ্য, গাজায় জনগণের প্রতি মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রধান সংস্থা UNRWA গাজার 13,000-এরও বেশি কর্মী রয়েছে। এদের মধ্যে অধিকাংশই প্যালেস্তিনীয়। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংগঠন হামাসের সঙ্গে সংঘর্ষে তাদের জড়িত থাকার বিষয়ে ইসরায়েলের দাবি নাকচ করে দিয়েছে। আন্তর্জাতিক ন্যায়ালয় ICJ এক উল্লেখযোগ্য সিদ্ধান্তে ইসরায়েলকে গাজায় মানবিক ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে। গণহত্যার সনদ লঙ্ঘিত হয় এমন কোনো পদক্ষেপ যাতে তাদের সেনাবাহিনী না নেয়, তাও নিশ্চিত করতে ইসরায়েলকে সব ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এক প্রাথমিক শুনানিতে আদালতের 17 জন বিচারপতির প্যানেল এই নির্দেশ দিয়ে জানায়, সেনা অভিযানে মৃত্যু ও ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে ইসরায়েলকে যথাযথ উদ্যোগ নিতে হবে। এছাড়া গণহত্যা আটকাতে এবং এ ব্যাপারে প্ররোচনা দেওয়া বন্ধ করতেও ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। যদিও ইসরায়েল গাজায় আদৌ গণহত্যা চালাচ্ছে কিনা তা নিয়ে আদালত কোনো মতামত দেয়নি। এ ব্যাপারে 1948 সালের রাষ্ট্রসংঘ গণহত্যার সনদ ইসরায়েল ভঙ্গ করেছে বলে দক্ষিণ আফ্রিকা যে আবেদন জানিয়েছিল, সে বিষয়ে রায়দানও আদালত স্থগিত রেখেছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 109তম পর্ব। অনুষ্ঠানটি আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল, AIR নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন AIR মোবাইল অ্যাপে সকাল 11টায় সরাসরি সম্প্রচারিত হবে। AIR নিউজ, DD নিউজ, PMO এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলগুলিতেও সম্প্রচার করা হবে মন কি বাত। এরপরই আঞ্চলিক ভাষায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। আঞ্চলিক ভাষার তর্জমা পুনঃ সম্প্রচারিত হবে রাত 8টায়। প্রধানমন্ত্রী আগামী সোমবার 29শে জানুয়ারি পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে ছাত্রছাত্রী, শিক্ষক এবং অভিভাবকদের সঙ্গে মত বিনিময় করবেন। দিল্লির ভারত মণ্ডপমে পরীক্ষা পে চর্চার এই 7ম পর্ব অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে, এবছর 4000-এরও বেশি অংশগ্রহণকারী প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। লোকসভা ভোটের আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের মন্তব্যকে ঘিরে ইন্ডি জোটে অস্থিরতা প্রকাশ্যে এসেছে। দুই মূল শরিক দল RJD এবং JDU এর মধ্যে ব্যবধান ক্রমশ বাড়ছে। রাজ্যে আসন বণ্টন নিয়েও দুই শরিক দলের মধ্যে সৃষ্টি হয়েছে তীব্র মতবিরোধ। এদিকে রাজ্যের 3 রাজনৈতিক দল BJP, JDU এবং RJD পাটনায় আজ বিধায়কদের গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছে। বিজেপি বর্তমান পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজর রাখছে। প্রবীণ কংগ্রেস নেতা প্রেমচাঁদ মিশ্র বলেছেন, JDU-কে তাদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে হবে, কারণ মহাজোটে এ ধরনের টানাপোড়েন দলগত অস্থিরতা তৈরি করতে পারে। অন্যদিকে পাটনায় বরিষ্ঠ বিজেপি নেতা সুশীল কুমার মোদী জানিয়েছেন, দলের শীর্ষ নেতৃত্ব বিহারের রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে দেখছে, তবে রাজনীতিতে কোনো দরজা চিরকালের জন্য বন্ধ হতে পারে না বলেও তিনি মন্তব্য করেন। দিল্লির আজ সকালে বাতাসের গুণমান অত্যন্ত খারাপ পর্যায়ে রেকর্ড করা হয়। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সূত্রে জানা গেছে, সকাল 6টায় AQI ছিল 410। উল্লেখ্য, AQI সূচকে 50 পর্যন্ত মাত্রাকে ভালো হিসেবে ধরা হয়। 400 থেকে 500-র মধ্যে সূচক থাকলে তা অত্যন্ত খারাপ। ভারত মহিলাদের FIH 5S হকি বিশ্বকাপের ফাইনালে উঠেছে। ওমানের মাস্কাটে গতকাল সেমিফাইনালে তারা দক্ষিণ আফ্রিকাকে 6-3 গোলে হারিয়ে দেন। ভারতের পক্ষে আকশাতা আবাস ও ঢেকালে, মারিয়ানা কুজুর, মুমতাজ খান, ঋতুজা দাদাসো পিসাল, জ্যোতি ছত্রী এবং আজিমা কুজুর গোল করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে গোল করেছেন তেসওয়ান ডেলারে, টনি মার্কস এবং ডিরকি চেম্বারলেইন। ভারত আগামীকাল ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্টের তৃতীয় দিনে ভারত আজ 7 উইকেটে 421 রান হাতে নিয়ে অসমাপ্ত প্রথম ইনিংসের খেলা শুরু করবে। এই মুহূর্তে তারা ইংল্যান্ডের চেয়ে 175 রানে এগিয়ে রয়েছে। গতকাল দিনের শেষে রবীন্দ্র জাদেজা 81 রানে অপরাজিত ছিলেন। KL রাহুল 86 এবং যশস্বী জয়সওয়াল 80 রান করেছেন। এর আগে ইংল্যান্ডের প্রথম ইনিংস 246 রানে শেষ হয়ে যায়। হায়দ্রাবাদের ক্রিকেটার তন্ময় আগরওয়াল প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্রুততম 300 রান করার বিশ্ব রেকর্ড করেছেন। তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে আজ রঞ্জি ট্রফি ক্রিকেটের ম্যাচে প্রথম দিনে তন্ময় 147 বলে 300 রান করেন। সেই সঙ্গে তিনি দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে 2017 সালে বর্ডার দলের ব্যাটার মার্কো মারাইসের ইস্টার্ন প্রভিন্সের বিরুদ্ধে 191 বলে 300 রান করার রেকর্ড ভেঙে দিয়েছেন। ষষ্ঠ খেলো ইন্ডিয়া যুব গেমসে মহারাষ্ট্র গতকাল আরও 2টি সোনা পেয়েছে। এর ফলে তারা 28টি সোনা, 24টি রূপো এবং 31টি ব্রোঞ্জ পদক নিয়ে পদক তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে। গতকাল 10 মিটার এয়ার রাইফেল মিক্সড দল বিভাগে
তিশা দাকশালে এবং পার্থ মানে এবং ভারোত্তোলনে মেঘা আহের সোনা পান। ক্লিন অ্যান্ড জার্কে মেঘা মেয়েদের 45 কেজি বিভাগে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী আজ দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে এনসিসি পিএম র্যালিতে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। খবর শেষ হলো।